যারা আটক হয়েছেন, মাসের পর মাস কারাগারে রয়েছেন, তাদের কারো জামিন মিলছে না। এবং সমালোচনা এখনো যারা করছেন, বিভিন্ন জনের মাথার উপরে নানান ধরনের খড়গ নেমে আসছে। একটি কথা খুব জোরের সঙ্গে বলতে চাই যে ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু কিংবা সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রূপা, ভোরের কাগজের সাবেক সম্পাদক শ্যামল দত্ত সহ এই ধরনের যারা সাংবাদিক ছিলেন, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় আমি স্পষ্ট করে বলছি, যতটা প্রকাশ্যে তখনও এই আমি কথা বলেছিলাম এদের বিরুদ্ধে, খুব কম সংখ্যক মানুষই সম্ভবত প্রকাশ্যে বলেছিলেন। সেই আমি আবার তাদের জন্য কথা বলতে বাধ্য হচ্ছি। বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের দালালি করেছেন নিঃসন্দেহে, চাটুকারিতা করেছেন, অনেক ধরনের অনৈতিক সুযোগ সুবিধাও নিতে পারেন। সেই সব অপরাধে আইনের যদি কোনো ধারা থাকে সংশ্লিষ্ট, তাতে তাদের শাস্তি হতে পারে, অনেক বিষয় থাকতে পারে। আচ্ছা, ধরে নিলাম তর্কের খাতিরে যে হত্যা করেছেন, যা এই সরকার নাটক করে সাজিয়েছে, হত্যা মামলার আসামির জামিন হবে না? জামিন পাওয়া তো যে কোনো মানুষের বলতে গেলে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বিচার না হওয়া পর্যন্ত জামিনটা তো তার পাওয়ার কথা, কিন্তু মিলছে না। শুধু সাংবাদিক কেন, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যারা এ ধরনের মামলার শিকার হয়ে কারাগারে রয়েছেন, তাদের জামিন তো অনেকের মিলছে না। এমনকি যারা পলাতক অবস্থায় রয়েছেন, তারা জামিন পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে পারছেন না ভয়ে, কারণ যদি তাদেরকে আটকে দেওয়া হয়। এমন অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন। এবং একই সঙ্গে আমরা প্রহসনের নির্বাচন বলি আর যাই বলি না কেন, সেই সব নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন, তাদের অনেকে ওইভাবে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টা হচ্ছে যে নতুন করে আমাদের সামনে যে একের পর এক দৃষ্টান্ত উপস্থাপিত হচ্ছে, রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তার বিরুদ্ধে দুদক একটি মামলা করল দুদিন আগে। যে কারোর বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকতেই পারে এবং আইনগত প্রক্রিয়া অবলম্বন করা যেতেই পারে, সে বিষয়ে নিশ্চয়ই আমাদের কিছু বলার নেই। কিন্তু যে মামলাটি 2021 সালের হঠাৎ করে 4 বছর পর এসে, বা এই সরকারের সময় 10 মাস পরে এসে অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে কেন মামলা হলো? তিনি সরকারের সমালোচনা করছেন, খুব কঠোর ভাষায় বিভিন্ন দিক দিয়ে সমালোচনা করছেন, এবং তিনি নিজেই বলেছেন যে তার বিরুদ্ধে ডক্টর ইউনূস তার ইশারায় এই মামলা দেওয়া হয়েছে। একজন ইউটিউবার সাম্প্রতিক সময় আলোচনায় এসেছেন, এসএ সাব্বির, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি জেলে আছেন, জানা গেল 2 মাস পর, গত এপ্রিলের 4 বা 5 তারিখে তাকে আটক করা হয়েছে। সেটি জানা গেল মাত্র কয়েকদিন আগে। এটা কি গুমের পর্যায়ে পড়ে না? গুমের যে আন্তর্জাতিক সংজ্ঞা, সেটি পর্যায়ে পড়ে না? কাউকে আটক করার সঙ্গে সঙ্গে তো নিশ্চয়ই তার পরিবারকে অবহিত করতে হবে। তার পরিবারকে অবহিত করার পর তার যে আইনগত প্রক্রিয়া, যেটুকু পাওয়ার রাইটস তার আছে, পরিবার সেটি করবে। কেন 2 মাসের মধ্যে জানানো হলো না? এবং এই এসএ সাব্বিরকে নাকি জামিন দেওয়ার পরে আবারও তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি গুজব ছড়িয়েছেন। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে গুজব ছড়িয়েছেন। হত্যা মামলার আসামির যদি জামিন পাওয়ার অধিকার থাকে, যদি এখন অনেকের ক্ষেত্রে তা মিলছে না, গুজব ছড়িয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বা ইত্যাদি যেসব আইন রয়েছে সেই সব আইনের ধারা যদি কাউকে আটক করা হয়েও থাকে, জামিন মিলবে না? এটা কেমন কথা? এবং এই সরকার এতটাই স্বাধীন, বলা হচ্ছে যে কোনো সরকারের সময়, ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় এই সরকার গণমাধ্যমকে, সাংবাদিকদেরকে অনেক বেশি স্বাধীনতা দিচ্ছে। এবং আমরা যারা কথা বলছি তাদের দিকে আঙুল উঁচিয়ে বলা হচ্ছে
এই তো কথা বলা হচ্ছে, কথা বলা নাকি বলা যায় না। আরে এইসব শব্দ তো আওয়ামী লীগও বলতো। আওয়ামী লীগ বলতো যে আমরা এত এত মিডিয়ার পারমিশন দিয়েছি, মানুষ টক সাথে কথা বলছে, এ করছে সে করছে, তারপরেও তো আমরা দেখেছি আওয়ামী লীগের সময় কি ধরনের আচরণ গণমাধ্যমের প্রতি। এবং 2014 নির্বাচনের আগে আমি নিজে সাক্ষী, টক শোতে গেস্ট আসার কথা বিএনপির, আসছে না ভয়ে, অথবা কেউ এসেছেন তাকে টক শো শেষে টেলিভিশন স্টেশন থেকে নামার পরে তাকে ডিবির লোকেরা আটক করে নিয়ে গেছেন। হয়েছে তো, এগুলোও সত্য। তাহলে ওই সরকার ফ্যাসিস্ট হয়ে থাকলে এই সরকার কি? তাহলে তখন জামিন মিলেছে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকদের অন্তত। এখন কি হচ্ছে? এবং আমার মনে হয় কি খাতা কলমে হিসেব কষে দেখিয়ে দেওয়া যাবে। অন্যান্য সরকার, শুধু আওয়ামী লীগ নয়, প্রতিটি সরকারই তো পুঁজিবাদী ব্যবস্থায় দেশের গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায়, সাংবাদিকদের গলা টিপে ধরতে চায়, এবং তার জন্য নানান ধরনের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সরকার ইতিহাস হয়ে থাকবেন। কেন? ওগুলো তো রাজনৈতিক সরকার, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, রাজনৈতিক সরকারগুলো এগুলো করবেই, এটা স্বাভাবিকভাবে ধরে নিয়েছে আমরা, যদিও কোনোভাবে সমর্থন করতে পারি না। কিন্তু একটা অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার কিভাবে এ ধরনের আচরণ করতে পারে, সেদিক থেকে নিশ্চয়ই দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ইতিহাস হয়ে থাকবে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম ভিত্তিক, তারা একাধিকবার 2024 5 আগস্টের পর একাধিকবার উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের উপরে নিপীড়ন চালানোর জন্য, হামলা চালানোর জন্য। 14 ফেব্রুয়ারি নিজেদের একটি প্রতিবেদনে এই সংস্থাটি বলছে, আশা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু সাংবাদিকদের উপর হামলা নিয়মিতই হচ্ছে। তারা বলছে 2025 ফেব্রুয়ারি থেকে শুরু করে সাংবাদিকদের উপর আক্রমণ আরো তীব্র হচ্ছে, সাংবাদিকদের এখন হাতুড়ি পেটা ও লাঠি পেটা করা হচ্ছে, গণমাধ্যমের বার্তা কক্ষেও হামলা চালানো হচ্ছে, পুলিশ ও রাজনৈতিক কর্মীরা এই হামলা চালাচ্ছে। যে কারণে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার ইতিহাস হয়ে থাকবে, অন্তত এই জায়গা থেকে, গণমাধ্যম থেকে যদি, মানে গণমাধ্যমের জায়গা থেকে যদি হিসাব করি। তখন আগে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হতো, বা সাংবাদিকদের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করা হতো, আর সেগুলোর সাথে এখন যোগ হয়েছে মবতন্ত্র। আমরা দেখেছি না যে কিভাবে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমের সামনে মব ক্রিয়েট করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম গত কয়েকদিন আগে বলছিলেন যে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের 15 বছরে যে তিনটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন সহ বড় বড় ঘটনায় কি ধরনের সাংবাদিকতা হয়েছে বা সাংবাদিকরা কি ধরনের ভূমিকা পালন করেছেন, তার জন্য একটা অনুসন্ধানপূর্বক জাতিসংঘের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য আবেদন জানানো হবে। গত 15 বছর করা হয়েছে সাংবাদিকতায় দালালি, এই কথা তো আমরা অস্বীকার করছি না, কিন্তু এত অদ্ভুত অসাধারণ একটা অন্তর্বর্তী সরকারের সময় কেন দালালি চলবে? দালালি এখন থেমে আছে, চাটুকারিতা থেমে আছে, গণমাধ্যম দখল প্রক্রিয়া বন্ধ হয়ে আছে, পদবি দখল বন্ধ হয়ে আছে। এ তো আরো একটা নতুন জিনিস, পদবি দখল। আগে যারা আওয়ামী লীগের দালালি চাটুকারিতা করেছে, তারা যেমন শীর্ষ পদগুলো দখল করেছিল, সেই পদগুলো এখন নতুন দালালেরা দখল করে নিচ্ছে। পার্থক্য কি? 15 বছরের সাংবাদিকতা অনুসন্ধান করবেন, কি ধরনের সাংবাদিকতা ছিল, জাতিসংঘকে দিয়ে রিপোর্ট করাবেন, এইগুলো কে করাবে? এবং যারা বলছেন যে আমরা যারা কথা বলছি যে এই যে স্বাধীনতা, আমরা যারা কথা বলছি তারা এর আগেও কথা বলেছি, এখনো বলার চেষ্টা করছি। অনেক ধরনের খড়গ আমাদের উপরে নেমে এসেছে, পেশাদারিত্বের জায়গা থেকে আমাদেরকে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, অনেক খেসারত দিতে হয়েছে। আওয়ামী লীগের সময় দিয়েছি, এখনো দিতে হচ্ছে অনেককে। তথ্য প্রমাণ হাজির করব।
মব সংস্কৃতি শুরু হয়েছে গণমাধ্যমে, যেটি বলছিলাম। এই মবকে আবার সাপোর্ট করছিলেন আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। যেমন তিনি গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বলছিলেন, কয়েকটি পত্রিকা এখনো জুলাই অভ্যুত্থান লেখে না, তারা লেখে জুলাই আন্দোলন, তারা বলে না জুলাই অভ্যুত্থানের সরকার বা বর্তমান সরকারকে বলে না। সেটিকে ইঙ্গিত করে তিনি বলছেন যে তারা বলে ক্ষমতার পট পরিবর্তনের সরকার। এসব সংবাদ মাধ্যম বন্ধ করা হয়নি, আপনারা লেখেন, জনগণ আপনাদের দেখে নেবে। শহীদ ফ্যামিলির সদস্যরাও আপনাদের দেখে নেবে, আপনাদের সাহস হয় কিভাবে। অর্থাৎ গণমাধ্যমে কি শব্দ ব্যবহার করতে হবে না করতে হবে তার একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে। আরেকটি হচ্ছে শহীদ ফ্যামিলির সদস্যদের দোহাই দিয়ে মবতন্ত্রকে বা মব কালচারকে উৎসাহিত করা, জনগণ দেখে নেবে, মানে জনগণের উপরে তিনি চাপিয়ে দিচ্ছেন। দেখবো আরো অনেক কিছু, আমাদের সহ্য করতে হবে অনেক কিছু, কিন্তু এগুলো কোনোটির জন্যই, কারোর জন্যই কোনো ভালো ইঙ্গিত নয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।